যেহেতু মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করার কারণে মুসলমান ব্রিটিশদের শত্রু হয়ে যায়, আর ব্রিটিশরা মুসলমানদের শত্রু মনে করত। এর জন্য মুসলমানদের উপর এমন কোনো অত্যাচার নাই যে অত্যাচার ব্রিটিশ করে নাই। আপনারা জানেন ৮০,০০০ আলেমদেরকে ব্রিটিশ হত্যা করেছে। ৮০,০০০। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের উপরে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। মুসলমানদের জাগির প্রথা, তাদের জমি সমস্ত আত্মসাৎ করেছে ব্রিটিশ। যেহেতু মুসলমানদের সাথে বৈষম্য করা শুরু করছে, এর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন প্রথম সূচনা করেছিল। প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল মুসলমান, এবং মুসলমানদের আওয়াজের কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সবাই আমরা শান্তি পাব, কিন্তু কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করতেছে। এবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে মুসলমানদের বৈষম্য দূর হবে না, স্বাধীনতা পাবে না, মুক্তি পাবে না। এর জন্য মুসলমান ৪৭-এ দেশ ভাগ করে পাকিস্তান নামীয় মুসলিমের ভিত্তিতে, মুসলমানদের ভিত্তিতে এটা দেশকে স্বাধীন করেছিল। সেই দেশের নাম পাকিস্তান। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, সমস্ত মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করতেছে, আমাদের অধিকার দেয় না, স্বাধীনতা দেয় না। আমরা আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। কি দূর করার জন্য? বৈষম্য দূর করার জন্য। ৭১-এ পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা বাংলাদেশ নামীয় একটা দেশ গড়লাম, দেশকে স্বাধীন করলাম। ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, কুলি মজদুর শ্রমিক তাঁতি সবাই অধিকার ভোগ করবে, পুরুষ মহিলা সবাই তাদের ন্যায্য অধিকার পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ৭১ থেকে ২০২৪ ৫ই আগস্টের আগ পর্যন্ত যারাই শাসক ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমরা কি দেখেছি? এই ৫৩ বছরে দেখেছি যে গরিব সে আজও গরিব, যে শ্রমিক আজও সে শ্রমিক, যে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটত আজও সে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটে। যে ব্যক্তি ৫৩ বছর আগে ক্ষুধার্ত ছিল আজকেও সে ক্ষুধার্ত। যে বস্ত্রহীন ছিল আজও সে বস্ত্রহীন। যেই বাচ্চাগুলি মেধাবী কিন্তু পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারে নাই, আজও একই অবস্থায় আছে। আমরা কি দেখেছি? যারা দোষী তারা দলের কারণে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, অথচ খুনি, ধর্ষক, জালেম, ডাকাত, বদমাশেরা দল করার কারণে যত বড় অপরাধী হোক না কেন তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে। আর যারা নির্দোষ তারা জেলের মধ্যে ধুকে ধুকে মরছে, ফাঁসির রশিদে ঝুলছে। আমরা কি দেখেছি? আজকে জেলে তার মাছের অধিকার পায় না, ন্যায্য মূল্য পায় না। আজকে কৃষক তার ধানের ন্যায্য মূল্য পায় না। আজকে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। আমরা কি দেখেছি? আজকে পুরুষদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমার মা বোনদের সাথে বৈষম্য করা হচ্ছে, আজকে ছাত্রদের সাথে বৈষম্য করা হচ্ছে, আজকে বৈষম্য হচ্ছে শ্রেণীভেদে, আজকে বৈষম্য হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে, আজকে বৈষম্য হচ্ছে শিক্ষিত এবং মূর্খের মধ্যে। এই বৈষম্য বিরোধী আন্দোলন আবার শুরু করলাম, আবার আমরা স্বাধীনতা পেলাম। কিন্তু কি দেখলাম? ৫ই আগস্টের পরে যে বৈষম্যর জন্যই, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি, ৫ই আগস্টের পরে আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও চাঁদাবাজি,
আবারও মিথ্যা মামলা, আবারও খুন। শুধু খুন, ইউনিভার্সিটির মধ্যে যারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে সেই তোফাজ্জলকে সেখানে হত্যা করা হয়েছে, অথচ তোফাজ্জল দোষী ছিল না, নির্দোষ, হত্যা করা হয়েছে তাকে। আবারও কি দেখলাম, যে সমস্ত জায়গাগুলি কেন্টুর কাছে দখলদারি ছিল, এখন সেন্টু এসে সেই জায়গাগুলি দখল করে ফেলেছে। এতদিন চাঁদা গ্রহণ করছে ফেন্টু, এখন চাঁদা গ্রহণ করছে লেন্টু। এই ফেন্টু আর লেন্টু, এই মন্টু আর সেন্টু, এটা পরিবর্তন করতে চাই। এটা আমরা দেখতে চাই না। আমরা কি চাই, এই ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, কোনো চাঁদাবাজ চাঁদা নিতে পারবে না। আমার রিক্সাওয়ালারা স্বাধীনভাবে রিক্সা চালাবে, কোনো চাঁদাবাজ তাদের চাঁদা গ্রহণ করতে পারবে না। আজকে জায়গার মালিক নির্বিঘ্নে বিল্ডিং করবে, আমার জায়গায় আমি বিল্ডিং করব। কিসের চাঁদাবাজ, কিসের গুন্ডা? না, আমরা কি দেখেছি, বিল্ডিং করবা এত টাকা দিতে হবে। কে তুমি? তুমি কি? তুমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক। আমার জমিতে আমি বিল্ডিং প্ল্যান পাস করে তুমি চাঁদা নেয়ার কি? চাঁদা দিচ্ছি। আজকে বাস টার্মিনালে চাঁদা দেওয়ার কারণে সব কিছুর দাম বেড়ে যায়। আজকে ট্রাকগুলি চাঁদা দেওয়ার কারণে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায়। আজকে অফিসে যাবেন, আমার গরিব বাবারা তো অফিসে ঢুকতেই পারে না, সেখানে সে সহিংসা অবস্থা বসে থাকে। একজন গরিব, একজন শ্রমিক তার আর্তনাদ নিয়ে, নালিশি নিয়ে, তার কাছে ঢোকার কোনো চান্সই নাই। মনে হয় যে বিশাল প্রসাদ, এসি, দারোয়ান, অমুক তমুক, মনে হয় যেন এ এক ফেরাউনি রাষ্ট্রের মধ্যে চলে আসছে। এই রাষ্ট্র তো আমরা চাই না। আমরা চাই কেমন রাষ্ট্র, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ একজন ব্যক্তি বলেছেন, ওমর তোমার বক্তব্য শুনবো না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবা। তুমিও বাইতুল মালের কাপড় থেকে জামা বানিয়েছো, আমিও বাইতুল মালের কাপড় থেকে জামা বানিয়েছি। তোমার জামা এত সুন্দর, আমার জামা এত খাটো কেন? নিশ্চয়ই তুমি বাইতুল মালের টাকা আত্মসাৎ করেছো। এই আত্মসাতের জবাব না দেওয়া পর্যন্ত আমি তোর বক্তব্যই শুনবো না। সাধারণ পাবলিক বলেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এর জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা বাইতুল মালের টাকা আত্মসাৎ করেন নাই, বরং বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি, আমার বাবাও কাপড় পেয়েছে। আমরা উভয় যদি জামা বানাই, আমার জামাও সুন্দর হয় না, বাবার জামাও সুন্দর হয় না। এর জন্য আমার কাপড় আমার বাবাকে হাদিয়া হিসেবে দিয়েছি। আমি বিশ্বাস করি ওই রাষ্ট্র দেখতে চাই, যে রাষ্ট্রের প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে আমার রিক্সাওয়ালা, আমার ঠেলাওয়ালা, আমার গরিব, আমার তাঁতি, আমার মজদুর, আমার ঋষি, আমার কামাররা প্রশ্ন করবে, আপনার পিয়ন 400 টাকার মালিক হলো কিভাবে? আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক হলো কিভাবে? এটা প্রশ্ন করবে সাধারণ মানুষ। আপনার একজন পিয়ন হেলিকপ্টারে ঘুরে কিভাবে? জবাব দিতে হবে আপনাকে। একজন ড্রাইভার 200 কোটি টাকার মালিক হয় কিভাবে? জবাব দিতে হবে। আপনার দলের ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করে কিভাবে? জবাব দেন। যদি জবাব দিতে পারেন তো ক্ষমতায় থাকেন, আর জবাব না দিতে পারলে ক্ষমতা থেকে নামেন। যেই দিন আমার সাধারণ মানুষ এই প্রশ্নগুলি করতে পারবে, সেই দিন এই রাষ্ট্র মানুষগুলি শান্তিতে বসবাস করতে পারবে। সেই দিন আমরা স্বাধীন হব, এর আগে স্বাধীন হতে পারবো না। আজকে পরাধীন, স্বাধীনতা আমাদের মধ্যে নাই। আজকে গরিব এলাকার মানুষগুলির অবস্থাটা কি? 53 বছর স্বাধীনতার পরেও যদি বাংলাদেশের মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করে দেয়, আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকে 53 বছর স্বাধীনতার পরেও আমার গরিব মেহনতি মানুষ যদি এক মুঠা খাদ্যের জন্য কাক কুকুরের সাথে ডাস্টবিনে লড়াই করে, আমরা স্বাধীনতা ব্যর্থ করেছি, ব্যর্থ হয়েছি। আজকেও যদি ঢাকার বুকে আমার হাজারো গরিব মানুষ খোলা আকাশের নিচে শুয়ে থাকে, নিশের মধ্যে ভেসে, বৃষ্টির মধ্যে ভিজে, আর রৌদ্রের মধ্যে পড়ে, তাহলে স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি আমার বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকে, তাহলে স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি
সংসারে টাকার যোগান না দিতে পেরে সংসারে সবাই আত্মহত্যা করে, তাহলে স্বাধীনতা ব্যর্থ হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোলেও একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা কুকুরের খবর নিলা না কেন, তার দেখভাল করলা না কেন? আজকে একটা কুকুরের দেখভাল করার জন্য মুসলমানের শাসকরা প্রস্তুত ছিল, আর আশরাফুল মাখলুকাত, এই মানব সন্তান যারা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, এদের দেখভাল করার কোনো মানুষ আজ পর্যন্ত কোনো শাসক হিসেবে আমরা দেখতে পারি নেই। বৈষম্য দূর করতে হবে। আজকে বাংলাদেশ সব জায়গায় বৈষম্য। আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে, তাদের বয়স থাকতে হবে 30, অথচ দেখেন আমাদের দেশে কত বড় বৈষম্য। পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে, তাদের বয়স 40 হলেও চলবে। কত বড় বৈষম্য। আমাদের সাধারণ ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করলে তাদের বয়স হতে হবে 30, আর পাহাড়িরা দরখাস্ত করলে তাদের বয়স 40। আজকে মুক্তিযোদ্ধা কোঠায় যদি চাকরির জন্য আবেদন করে, তাদের বয়স সীমা 32, আর সাধারণ মানুষের বয়সসীমা 30। আজকে হাজারো দেশের মধ্যে, 162টা দেশের মধ্যে চাকরির আবেদনের বয়সসীমা কোনো দেশে 35, কোনো দেশে 40, আর কোনো দেশে কোনো বয়সসীমাই নেই। অথচ আমাদের দেশে সাধারণ ছাত্রদেরকে বেকার বানাবার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্র বেকার, কারণ তাদের চাকরির বয়সসীমা 30। অথচ একজন ছাত্র যখন বুয়েট থেকে, মেডিকেল থেকে, ইউনিভার্সিটির থেকে বের হয়, তার বয়স হয়ে যায় 27 বা 28। তখন সে যদি 30 বছরের মধ্যে চাকরি আবেদন করতে হয়, চাকরি পাবে কিভাবে আমাকে বলুন তো? অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে, কমপক্ষে 35 বছর করতেই হবে। আমরা চাই 40 বছর করা হোক, যে অন্যান্য কান্ট্রির মধ্যে কোনো বয়স সীমা নাই। আমাদের দেশেও যদি বয়স সীমা না থাকে, তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে, আমাদের আর্থিক উন্নয়ন হবে। এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, যারা বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে, তাদের চরিত্র খারাপ হবে না, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। এজন্য আপনারা কি মনে করেন, চাকরির বয়সসীমা কত হওয়া দরকার? কমপক্ষে 35 থেকে 40। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তোলেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের চাকরির আবেদনের জন্য 35 থেকে 40 বছর বয়সের মধ্যে তারা আবেদন করতে পারবে, এইটা আমরা চাই। প্রিয় দেশবাসী, ইসলাম ক্ষমতা আসলে কি হবে? গরিবরা ধনী হয়ে যাবে, আর ধনীদের মধ্যে সমতা চলে আসবে। বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। উদাহরণস্বরূপ, আজকে আপনি ইসলামী ব্যাংকে যাবেন, এই যে সামনে ব্যাংক আছে, যেভাবে আমাকে 5 লক্ষ টাকা লোন দেন, ব্যাংকওয়ালা বলবে, ভাই আপনার কি 5 লক্ষ টাকা লোন নেওয়ার মর্গেজ আছে? আপনি বলবেন, ভাই আমি খয়রাতি মানুষ, ভিক্ষুক মানুষ, আমি কোথায় লোন পাবো? ব্যাংক কি বলবে? লোন আপনার জন্য নয়, যেই ব্যক্তি আগের থেকেই ধনী, ব্যাংক তাকেই টাকা দিয়ে ধনী বানায়, গরিবদের জন্য এখানে টাকার কোনো ব্যবস্থা নাই। তাহলে ব্যাংক কাকে লোন দেয়? যার আগের থেকেই আছে। যার 5 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। তাই কয়বার ধনী হলো? 2 বার। আগে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। যে ব্যক্তি লোন নেয় তারই লোন মাফ হয়, 3 বার ধনী। যে ব্যক্তি লোন নেয় তার ইন্টারেস্ট মাফ হয়, কয়বার ধনী? 4 বার। একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি হয়। যেরকম আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় না, 4 লাথি। আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, তার একটা অংশী ওই গরিবও ছিল। বড় লোকদের মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। কয় লাথি? তাই গরিবের পেটে 5 লাথি, আর বড় লোকটা 4 বার ধনী।
বর্তমান অর্থনীতি কোনোদিন গরিবদেরকে ধনী বানানো সম্ভব নয়, কিন্তু ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। একজন গরিব দরিদ্র সীমার নিচে থাকবেন না। আমি চ্যালেঞ্জ। উদাহরণস্বরূপ জাকাত, ইসলামের গোটা অর্থনীতি সব গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। অথচ আফসুস, কপাল পোড়া, এই গরিব ইসলাম পছন্দ করে না। যদি ইসলাম ক্ষমতা আসে 14 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হবে না। আপনারা জানেন গরিব বন্ধুরা, আজকে 18 লক্ষ কোটি আপনার ঋণী। 18 লক্ষ কোটিটা বাংলাদেশ ঋণী। অর্থাৎ আপনারা যারা দাঁড়ানো আছেন প্রত্যেকটা মানুষের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সে 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে। আজকে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হয়েছে। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। আপনারা কি জানেন আজকে বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20-25 ফ্যামিলির কাছে। যদি আমরা এই টাকাগুলি বাংলাদেশের সমস্ত গরিবের মধ্যে সমবন্টন করতে পারতাম তাহলে বাংলাদেশের সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যেত। আজকে 14 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের 2 বছরের বাজেট, এই 14 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের প্রত্যেকটা গরিবের মধ্যে সুষম বন্টন করতে পারতাম তাহলে আমার বাংলাদেশের একজন গরিব থাকতেন না, সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত।